আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। ছুটি ঘোষণা করেছে, বাধ্য হয়েছে গ্রিন প্লাটিনাম সার্টিফাইড কারখানার ডিজাইনার, ফ্যাশন সহ বহু প্রতিষ্ঠান। দ্রুত গ্যাস না পেলে অন্তত $1.5 বিলিয়ন ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। যদিও শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে LNG টার্মিনাল বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। এটি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত ডিজাইনার ফ্যাশন লিমিটেডের একটি সুইং অপারেটিং ফ্লোরের দৃশ্য। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সোমবার থেকে কর্মীদের ছুটি দিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। কাজ বন্ধ হওয়ায় কোম্পানিটির প্রতিদিন লোকসান অন্তত 4 কোটি টাকা। এতে চরম ঝুঁকিতে পড়েছে প্রায় 8,000 শ্রমিকের কর্মসংস্থান। ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এখানে 2,000 মানুষ কাজ করে, নিচে আরও 2টা ফ্লোর আছে, সেখানে আরও 2,000-6,000 লোক কাজ করে, আর সব অলটুগেদার এখানে মোটামুটি আমাদের 7,500 মতো লোক কাজ করে। তো এতে করে তো আমরা একদম নিঃস্ব হয়ে যাচ্ছি। গ্যাসের জন্য আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে অর্ধেক বেলা কাজ হওয়ার পরে। কালকেও খুলবে কি জানি না। এরকম থাকলে কেমন করে আমাদের পরিবার চলবে, কেমন করে আমরা চলবো? উৎপাদন সচল রাখতে যে কোনো মূল্যে গ্যাসের দাবি জানিয়েছে রপ্তানিমুখী দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানটি। ম্যানুফ্যাকচারিং তথা আরএমজি সেক্টর, এটা হেভি পাওয়ার লাগে, যেহেতু হিউজ ম্যান পাওয়ার থাকে। আমরা তিতাস গ্যাসের সাপ্লাই গ্যাস দিয়ে ফ্যাক্টরি চালাতাম, সেটার সাপ্লাই এখন জিরো। সো যেহেতু সাপ্লাই গ্যাস জিরো আছে, আইদার আমাদেরকে তিতাস কর্তৃপক্ষ গ্যাস দিতে হবে, নতুবা আমাদেরকে সিএনজির মাধ্যমে সিএনজি গ্যাস দেওয়ার জন্য পারমিশন দেওয়া লাগবে, সেটার ব্যবস্থা করে দিতে হবে। তীব্র গ্যাস সংকটে ভুগছে অন্যান্য শিল্প কারখানাও। কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে, আবার কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিন্তার ভাঁজ ছোট কোম্পানিগুলোতেও। 15-20 দিন এরকম থাকে, তাহলে তো আমাদের উৎপাদন একবারে জিরো হয়ে যাবে। তখন তো আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না। আমাদের ব্যাংক লোন থাকে, ব্যাংক লোনগুলো দিতে হয়। এগুলো তো প্রত্যেক ব্যাংক লোন তো আমাদের মানবে না যে গ্যাস আছে কি নাই। উৎপাদন না হইলে তো আমরা ব্যাংক লোনগুলো দিতে পারবো না। তখন আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাবো। গ্যাস সংকটে অর্থনৈতিক ধস নামার শঙ্কায় ব্যবসায়ী সংগঠনগুলো। এর পেছনে সরকারের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। আমাদের যদি মাসে মিনিমাম $3 বিলিয়ন রপ্তানি হয়, তো $3 বিলিয়ন রপ্তানির জায়গায় যদি 20 দিন যদি আমার উৎপাদন বন্ধ থাকে, তাহলে 2/3 আমার উৎপাদন ব্যাহত হবে। মিনিমাম 50%, অর্থাৎ $1.5 বিলিয়ন মতো উৎপাদন আমাদের ব্যাহত হবে এই 20 দিনে। একটা মহাসংকটের দিকে আমরা যাচ্ছি। বিতরণ প্রতিষ্ঠান তিতাসের দাবি, চাহিদার তুলনায় অনেক কম গ্যাস পাওয়ায় এই সংকটের তৈরি হয়েছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে তা জানে না জাতীয় সঞ্চালন প্রতিষ্ঠান GTCL। এ বিষয়ে ক্যামেরায় কথা না বললেও LNG আমদানিকারক RPGCL জানিয়েছে, টার্মিনালের ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। আর পেট্রোবাংলা বলছে, শিল্প কারখানা সহ জনজীবনে স্বস্তি ফেরাতে দ্রুত সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি সহ অগ্নিকাণ্ডের কারণ জানিয়ে 21 জুলাই থেকে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির 600 মিলিয়ন ঘনফুট ক্ষমতার ভাসমান LNG টার্মিনাল। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়ি সহ CNG স্টেশনগুলো। সর্দার রাজীব, RTV, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, গ্যাস সংকটে শিল্প কারখানাগুলোর উৎপাদনের এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভার একটি সিএনজি পাম্পে। আপনি দেখছেন যে সিএনজি পাম্পের দীর্ঘ লাইন। তো সিএনজি পাম্পের যে দীর্ঘ লাইন, এইগুলোর একটাই কারণ, যেটা আমাদেরকে সিএনজি মালিক কর্তৃপক্ষ বলেছিলেন যে গ্যাসের সংকট। তারা প্রেশার পাচ্ছে না, সে কারণে তারা সিএনজিতে গ্যাস সরবরাহ করতে পারছে না। একই অবস্থা আসলে, যেহেতু গ্যাসের প্রেশার কম এবং যে সরবরাহকৃত যেসব লাইন দিয়ে গ্যাস আসার কথা, সেগুলো যেহেতু আপনার তিতাস কর্তৃপক্ষ সরবরাহ করতে পারছে না, সেক্ষেত্রে একই অবস্থা এবং ভয়ঙ্কর অবস্থা দেখা দিচ্ছে শিল্প কারখানাগুলোতে। আমি যদি বলি যে শিল্প কারখানাগুলোর গ্যাস সংকট, সিএনজি স্টেশনগুলোর গ্যাস সংকট, পাশাপাশি সাভারের বাসাবাড়িগুলোতেও গ্যাস সংকট দিয়েছে।
তো এর একটি কারণ যেহেতু জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ নাই এবং সেই সরবরাহ কম থাকার কারণে শিল্প কারখানাগুলো কিন্তু মারাত্মক তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইতিমধ্যেই সাভারের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান এই গ্যাস সংকটের কারণে তারা বাধ্যতামূলক বন্ধ ঘোষণা করেছেন, কারণ গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তাদেরকে কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তো আমি আপনাকে যেটা বলবো যে সিএনজি স্টেশনগুলো এবং শিল্প প্রতিষ্ঠানগুলো এবং বাসাবাড়িগুলো প্রত্যেকটি জায়গাতে গ্যাসের তীব্র সংকটের কারণে প্রচুর ভোগান্তিতে পড়েছেন। এতে করে প্রত্যেকটি শ্রেণীর পেশার মানুষ দৈনন্দিন জীবনে তাদের এই প্রভাব পড়ছে। আমরা সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শিল্প কারখানাগুলোতে, পাশাপাশি আমরা যদি বলি নিম্ন আয়ের মানুষগুলো, তাদেরও আসলে জীবন জীবিকার যে অবস্থা, সে অবস্থা থেকে তারা গ্যাসের এই কারণে তারা আসলে গ্যাসের ঠিকমতো রান্না বান্না করতে পারছে না, পাশাপাশি বাড়তি যে খরচ দিয়ে সিলিন্ডার কিনবে সেটিও সম্ভব হচ্ছে না। তো ফারিয়া, আমি যদি বলতে পারি যে গ্যাসের যে সমস্যা, সেই সমস্যার কারণে সাভারের যে শিল্প প্রতিষ্ঠানগুলো সেটিতে উৎপাদন ব্যাহত হচ্ছে, সিএনজি স্টেশনগুলো সেটি ঠিকমতো গ্যাস সরবরাহ করতে পারছে না, বাসাবাড়িগুলোতেও গ্যাসের সংকট তীব্র। সব মিলিয়ে সাভারের জনজীবন অতিষ্ঠ এবং গ্যাসের সংকট কবে নাগাদ সমাধান হবে সেটি তারা বারবার জানতে চাচ্ছে। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়া শিল্প কারখানায় গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ যে গ্যাস সংকট চলছে শিল্পাঞ্চল আশুলিয়ার, যে গ্যাস সংকটে কিন্তু ঢাকা দুটি ইপিজেড রয়েছে, দুটি ইপিজেডে কিন্তু অন্তত 20টি কারখানায় গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে বলে এমনটাই জানিয়েছেন ইপিজেড কর্তৃপক্ষ। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় বেশ কিছু গার্মেন্টস কারখানা রয়েছে, শত শত গার্মেন্টস কারখানায় কিন্তু এই শিল্প কারখানাগুলোতে গ্যাস এবং বিদ্যুতে চালিত হয়ে থাকে। যে সকল কারখানাগুলোতে গ্যাস এবং বিদ্যুৎ চালিত রয়েছে সে সকল কারখানা উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেছে বলে এমনটাই জানিয়েছেন শিল্প কর্তৃপক্ষ, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এছাড়া কিন্তু এই আশুলিয়ার যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সে সকল ফিলিং স্টেশনগুলোতে চরম গ্যাস সংকট চলছে। এছাড়া বাসাবাড়ি সহ নানা শ্রেণী পেশার মানুষ এই গ্যাস সংকটে কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে শিল্পাঞ্চলের মানুষ। তো এই মুহূর্তে গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং তারা নিয়মিতভাবে শিপমেন্ট করতে পারছে না। লক্ষ লক্ষ ডলার কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্প কারখানা দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস সংকট সমাধান করে শিল্পর উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্প মালিক সমিতির যারা রয়েছেন, শিল্প মালিকরা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফারিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ। দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জে চলছে ভয়াবহ গ্যাস সংকট। এমনিতেই সারা বছর গ্যাসের কম চাপ নিয়ে ধুঁকতে থাকা এই অঞ্চলের গার্মেন্টস ও ডাইং শিল্পগুলো এখন পুরোপুরি স্থবিরতার মুখে। উৎপাদন ব্যাহত হওয়ায় শ্রমিকদের বেতন পরিশোধ এবং ব্যাংক ঋণ শোধ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শিল্প মালিকরা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দেশের অর্থনীতির চালিকা শক্তি নিটওয়্যার শিল্পের সিংহভাগ কারখানাই নারায়ণগঞ্জে অবস্থিত। এই পোশাক খাতকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় ডাইং শিল্পগুলো। কিন্তু বর্তমান তীব্র গ্যাস সংকটের কারণে এই দুই খাতই আজ মারাত্মক ঝুঁকির মুখে। একদিকে মালিকরা পুঁজি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় হাজারো শ্রমিক। মালিক যদি ফ্যাক্টরি না চালায় তাহলে বন্ধ হয়ে যায়, তা আমরা 4-500 লোক শ্রমিক এবং আমাদের ফ্যামিলি কোথায় যায় দাঁড়াবে? শিল্প মালিকদের মতে গ্যাসের চাপ না থাকলে বিকল্প হিসেবে ব্যয়বহুল ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব। মাঝপথে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদিত কাপড়ের মান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মেশিনে যদি কালার চলে, ওই ক্ষেত্রে কালারের সময় যদি আমরা স্টিমটা না দিতে পারি তখন ফ্যাক্টরির ফেব্রিক্সগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন, অবশ্যই যেন আমাদের টেক্সটাইল খাতে এগুলো একটু দেখেন। বর্তমান এই ভয়াবহ সংকট কাটাতে চলতি মাসেই শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের জন্য সহজ শর্তে ঋণের জোর দাবি জানান এই ব্যবসায়ী নেতা। একটা গার্মেন্টস বন্ধ করার ঘোষণা দিল, নারায়ণগঞ্জে একটা গার্মেন্টস বন্ধ হয়েছে, এরকম আরও 4টা গার্মেন্টস তারা বাংলাদেশ ব্যাংকে একটা আবেদন করতে চাচ্ছে যে এই পরিস্থিতি তারা রান করতে পারছে না। এই মাসের বেতন দেওয়ার জন্য অগাস্ট মাসের প্রথম সপ্তাহে একটা সফট লোন যদি দেওয়ার ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক,
বা শিডিউল ব্যাংকগুলির মাধ্যমে। এটা বিশাল উপকার হবে রপ্তানিকারকদের জন্য। গ্যাসের তীব্র হাহাকারে নিপতে বসেছে নারায়ণগঞ্জের অর্থনীতির মূল প্রদীপ। রপ্তানিমুখী এই সম্ভাবনাময় শিল্পকে বাঁচাতে এখনই প্রয়োজন সুনির্দিষ্ট নীতিগত সহায়তা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, অন্যথায় থমকে যেতে পারে দেশের অর্থনীতির চাকা। লিওন আজাদ, RTV। এদিকে বাসাবাড়ি থেকে শুরু করে ফলিং স্টেশন সবখানে গ্যাসের সংকটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে আয় ব্যাহত হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি আগামী সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছে সরকার। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনেও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, সিএনজি স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছে গ্রাহক ও স্টেশন কর্মকর্তারা? ফারিয়া, গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে কিন্তু ভোগান্তিতে পড়েছে জনজীবন থেকে শুরু করে একেবারে শিল্প কারখানা পর্যন্ত। সেই ভোগান্তি তাদের বাড়ছে এবং সেই প্রভাব কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। যে সিএনজি স্টেশনগুলো আছে সেখানে তীব্র লাইনে দাঁড়িয়ে আসলে গ্যাস নিতে হচ্ছে মানুষদেরকে, সে কারণে ভোগান্তি বাড়ছে। অনেক তীব্র লাইনে দাঁড়িয়ে এলেও আসলে গ্যাসের চাপ কম পাচ্ছে, এই ভোগান্তিগুলো কিন্তু পোহাতে হচ্ছে। আপনি জানেন যে একটি ফিলিং স্টেশনে এই তীব্র লাইনে দাঁড়িয়ে নেয়ার কারণে কিন্তু অনেক সময় এখানকার যারা কর্মচারী আছে তাদের সাথে বিতণ্ডায়ও জড়াচ্ছে এই চালকরা। যেসব যানবাহন আসলে গ্যাসের উপরে নির্ভরশীল সেই যানবাহনগুলোর ক্ষেত্রে কিন্তু বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যানবাহনের ক্ষেত্রেই নয়, আমরা বাসাবাড়িতেও খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু দিনের একটি দীর্ঘ সময় গ্যাস না থাকার কারণে রান্নাবান্না করতে পারছে না মানুষ। তাদের জীবনে অনেকটা ভোগান্তি শুরু হয়েছে, সেই বেশ কয়েকদিন ধরেই সেই ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে মানুষকে। আপনি জানেন, এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় এই সংকটগুলো তৈরি হয়েছে। শিল্প কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি স্টেশন সবখানেই এই ভোগান্তিগুলো মানুষকে পোহাতে হচ্ছে। তো এই কারণে কিন্তু মোট চাহিদার 57% মাত্র 57% গ্যাস সরবরাহ করতে পারছে সরকার। তবে সরকার জানিয়েছে যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং ত্রুটি সারানোর চেষ্টা করছে। তো ফারিয়া, তেজগাঁও এলাকা থেকে এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির আলটিমেটাম শেষ হওয়ার পরই আবার উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজপথ। আন্দোলন প্রত্যাহারের ঘোষণাকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা নামে নতুন কর্মসূচিতে। একদিকে গণগ্রেফতার, অন্যদিকে শিক্ষক অভিভাবকদের সংহতি, সব মিলিয়ে ঘটনাবহুল 29 জুলাই হয়ে ওঠে জুলাই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বাঁক। শাকিলা করিমের রিপোর্ট। 29 জুলাই সময়সীমা শেষ, আর সেই সময়ের সঙ্গে শেষ হয়ে যায় অপেক্ষাও। দুপুর গড়াতেই ঢাকার মোড়ে মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে মুক্তির দাবিতে আবারও স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী। পল্টন মোড়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মুহূর্তের মধ্যে শুরু হয় পুলিশের অভিযান, ধাওয়া, লাঠিচার্জ, আটক, আবারও সংঘর্ষে রূপ নেয় রাজপথ। শিক্ষার্থীদের অভিযোগ, ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। যে কৌশলে আন্দোলন দমানোর চেষ্টা হয়েছিল, সেটি নতুন করে মানুষকে নামিয়ে আনে রাজপথে। তারা এক পর্যায়ে বলতেছিল যে আমরা তো বুঝি আন্দোলন এভাবে বন্ধ করে দিলে তোমাদের জন্য কঠিন হবে, তো এই জন্য তোমরা একটা এক্সকিউজ হিসেবে শেখ হাসিনার সাথে দেখা করো, এবং সেখানে কোটার বিষয়ে তো যেহেতু সমাধান হয়ে গেছে, তাকে থ্যাঙ্কস দিয়ে তোমরা
তাহলে সবাই বলবে যে ঠিক আছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন বন্ধ করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানান। এই সমস্ত কিছুর মধ্যেই 29 তারিখে আমাদের আন্দোলন যে আমাদের বিক্ষোভ বন্ধ হয়নি। আমরা ঠিকই অপরাজেয় বাংলার পাদদেশে, আমরা বলতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, অপরাজেয় বাংলার পাদদেশে আমরা 1 মিনিট নীরবতা পালন করি শহীদদের জন্য। এদিন তৎকালীন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নাশকতার তীব্র নিন্দা জানানো হয়। বৈঠকে 30 জুলাই রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাওয়ার ছবি শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। হাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। দিনভর ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করেন আটক সমন্বয়কদের স্বজনরা। একটাই প্রত্যাশা, প্রিয়জন যেন ফিরে আসে। 29 জুলাই দেখিয়ে দিয়েছিল আন্দোলন কয়েকজন সমন্বয়কের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এদিন এমন এক সন্ধিক্ষণ যা দাবি আদায়ের লড়াইয়ে নতুন এক পর্বে প্রবেশ করে। শাকিলা করিম, RTV, ঢাকা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ যত্রতত্র ময়লার স্তূপ এবং জলাবদ্ধতার কারণে লক্ষ্মীপুর পৌরসভায় আশঙ্কাজনক হারে বাড়ছে মশার উপদ্রব। বাসাবাড়ি কিংবা অফিস আদালতে কয়েল বা স্প্রে ব্যবহার করেও কোনো প্রতিকার মিলছে না। মশার কামড়ে সমান্তরালভাবে বাড়ছে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগবালাই। ফলে চরম স্বাস্থ্য ঝুঁকি ও ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ পৌরবাসী। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশার তথ্য ছবিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 15টি ওয়ার্ড নিয়ে 28.26 বর্গ কিলোমিটার আয়তনে গঠিত লক্ষ্মীপুর পৌরসভা। প্রথম শ্রেণীর এ পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। অপরিকল্পিত বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে দিন দিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ ও ড্রেন পরিষ্কার না করায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগবাহী মশার প্রজনন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যেখানে মশা দ্রুত বিস্তার লাভ করছে। একই সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। যত্রতত্র ময়লা স্তূপ জমে থাকা, যে কারণে এই সময়ে মশার অত্যাধিক উপদ্রব। মশার এত উপদ্রব যে শিক্ষার্থীরা যে একটু সুন্দর করে পড়ার দিকে মনোযোগ দিবে সেটা খুব ব্যাহত হচ্ছে। কয়েল জ্বালালে কয়েল পর্যন্ত মশা কোনো কার্যক্রম করে না। স্থানীয়দের অভিযোগ, পৌরসভায় 34 কিলোমিটার ড্রেনের কোনোটি পরিকল্পিত নয়। গত 1 বছরে পৌরসভার কোথাও মশার ঔষধ ছিটানোর কার্যক্রম নেই বলে অভিযোগ তাদের। এতে ক্ষোভ জানিয়েছে সচেতন মহল। মশার ঔষধ ছিটানোর কোনো কার্যক্রমই দেখাই যায় না। এই কারণে প্রতিদিন সন্ধ্যার পরে যে পরিমাণ মশার উপদ্রব দেখা যায়, ভাইরাস জ্বর হইতে শুরু করে কাশ, সর্দি সবকিছুই কি প্রতিনিয়ত বাড়তেছে। এদিকে প্রতিটি ওয়ার্ডে মশার উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রতিটি ওয়ার্ডে যেখানে ডেঙ্গু মশার আপনার উৎপত্তি স্থল আছে ওগুলো আমরা চিহ্নিত করে ওগুলো ধ্বংসের ব্যবস্থা আমরা নিয়েছি। বাড়িঘর এবং প্রতিষ্ঠানের আশেপাশে ঝোপঝাড় অন্যান্য সব পরিষ্কার রাখেন। টিনের কোটা বলেন, ডাবের কোটা বলেন বা অন্যান্য আদার বলেন, সেগুলো 2-3 দিন পর পানি ফেলে দিবেন। সারা দেশের মতো লক্ষ্মীপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা দেওয়া হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে বরিশালের বানারীপাড়ার বাসিন্দারা। 3 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভার 9 ওয়ার্ডের বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এই সড়কগুলোতে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র বরিশালের বানারীপাড়া পৌর সড়কের। দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় পায়ে হেঁটে রিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। তাদের অভিযোগ, পৌর এলাকার রাস্তার চেয়ে গ্রামের রাস্তার অবস্থা অনেকটাই ভালো। সড়কের বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
বাচ্চা কাছে স্কুলে গেলে আনতে যাওয়া অনেক কষ্ট। আমরা স্কুলে যাই, এখান দিয়ে গেলে আমাদের অনেক একটা ভূগন্ধিতে পড়ে, মানে ড্রেস মেরেস নষ্ট হয়ে যায়। রোগ নিয়ে আসি আমরা মেডিকেল, খুব কষ্ট হয় এদের, আমরা সবচেয়ে কষ্টে আছি। এর সেই ইউনিয়নের রাস্তা অনেক ভালো। সরকারের কাছে একটাই আবেদন, যাতে আমাদের রাস্তাটা খুব দ্রুত করতে পারে। জনসাধারণের দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক সংস্কারে কাজ শুরু করার কথা জানান এ কর্মকর্তা। অতিরিক্ত বরাদ্দ সহ আমরা 1 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, যার টেন্ডার ইতিমধ্যে লাইভে আছে। রাস্তাঘাট যেগুলো খারাপ রাস্তা আছে অধিকাংশই টেন্ডার হয়ে গেছে, শীঘ্রই কাজ হবে। টেন্ডার হওয়ার পর এভ্যালুয়েশনও করতে যতটা সময় লাগে। শুধু আশ্বাস নয়, বানারীপাড়া পৌর এলাকার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। আবরার মাহি, RTV। কয়েকদিনের ব্যবধানে পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুরের কোলদিয়ার এবং ভুরকাপাড়ার প্রায় 2 কিলোমিটার ফসলি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বহু বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে স্থায়ী বাঁধের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ। কুষ্টিয়া দৌলতপুর সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শুরু হয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। কয়েকদিনের তীব্র স্রোতে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুরের কোলদিয়ার এবং ভুরকাপাড়ার এলাকার প্রায় 2 কিলোমিটার ফসলি জমি। বিঘার পর বিঘা আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন শত শত কৃষক। শুধু ফসলি জমি নয়, ভাঙন ঝুঁকিতে রয়েছে বহু বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। আমার বসত বাড়িতে আমার জমি জায়গা কিচ্ছু নাই। আমারে বাঁচাবেন কেডা? বাঁচায়নি তো আমার মালিক নাই কেউ, আল্লাহ ছাড়া একটা ছাড়া মালিক নাই। আমার আর সামান্য একটা জমি জায়গা আছে, ভাঙলে আমার বসত বাড়ি শুধু ভেঙে যাবে। আমার সরকার এখন যদি না ঠেকাই তাহলে আমার বসত বাড়ি শুধু হয়, আমার বহু জমি জায়গায় ভেঙে গেছে। চলছে ভিজিবিলিটি টেস্ট, শেষ হলেই সিদ্ধান্ত হবে স্থায়ী বাঁধের, জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমি 2 দিন পার্লামেন্টে কথা বলেছি। আমার প্রশ্নের উত্তরে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী উনি উত্তর দিয়েছেন ফিজিবিলিটি টেস্ট হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত নেবে। প্রতি বছরই নদী ভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হলেও টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়নি দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা। ফলে প্রতি মুহূর্তেই ভাঙন আতঙ্কে থাকা বাসিন্দারা এবার চাচ্ছেন স্থায়ী সমাধান। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বিশ্ব বাঘ দিবস আজ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে মিলছে দারুণ আশার খবর। সরকারের নানা উদ্যোগেই সুন্দরবনে কমেছে বাঘ হত্যা, পাচার ও মানুষ বাঘের সংঘাত। এমনকি শিকারীদের ফাঁদে আটকা পড়া আহত একটি বাঘকে চিকিৎসা শেষে আবারও সুন্দরবনে অবমুক্ত করে গড়া হয়েছে নতুন ইতিহাস। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাণ রয়্যাল বেঙ্গল টাইগার। এই বিপন্ন প্রাণীকে রক্ষায় গত কয়েক বছরে নেওয়া হয়েছে একের পর এক কার্যকর উদ্যোগ। স্মার্ট পেট্রোলিং, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি, চোরা শিকার প্রতিরোধ, বনজীবীদের সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে বদলে যেতে শুরু করেছে সংরক্ষণের চিত্র। 2018 সালের জরিপে 114টি বাঘ পাওয়া গেলেও 2024 সালের সর্বশেষ জরিপে তা বেড়ে দাঁড়িয়েছে 125টিতে। এসব উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া গুরুতর আহত একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে সফলভাবে উদ্ধার করে বন বিভাগ। পরে চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সুস্থ করে আবারও প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়, যা দেশের বন্যপ্রাণী সংরক্ষণে এক নতুন মাইলফলক। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাঘকে তাকে সুচিকিৎসা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের অনেক ধরনের বলেছিল অনেকে যে এটাকে আমরা অন্যদিকে নিতে পারি, হয়তো চিড়িয়াখানা বা তখন আমাদের কাছে মনে হচ্ছে যে না, এখানে বাঘটাকে আমরা এখানে রাখি, সে কিন্তু আমাদের একজন প্রহরীর মতো কাজ করবে। বন কর্মকর্তারা বলছেন আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিয়মিত টহল এবং কঠোর নজরদারির ফলে সুন্দরবনে নিরাপত্তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। জঙ্গলে প্রচুর পরিমাণ আমরা পায়ে হেঁটে টহল করছি, আমাদের স্টাফরা করছে এবং অনেক পরিশ্রম করে এই ফাঁদগুলো উদ্ধার করছে। প্রচুর ফাঁদ পাওয়া যেত, এখন পাওয়াই যাচ্ছে না বলতে গেলে। আমরা ভিলেজ টাইগার রেসপন্স টিম করেছি, VTRT, যেটা আপনারা সকলেই জানেন। তাদের কারণে কিন্তু বাঘ এবং মানুষের দ্বন্দ্ব অনেকাংশে হ্রাস পেয়েছে। বিগত কয়েক বছরে কোনো বাঘ সুন্দরবনের বাইরে থেকে এসে ভিতরে গ্রামে ঢুকে মারা গিয়েছে এরকম এক্সাম্পল কিন্তু নাই।
সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বেই এক অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য। আর এই বন টিকিয়ে রাখতে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে বিকল্প নেই বলছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।